ক্লাস 7 ভূগোল ক্লাস। আজকে আমরা পড়ব ইউরোপ মহাদেশ সম্পর্কে, পাতা নাম্বার 121। আজকে আমরা দেখব ইউরোপ মহাদেশ সম্পর্কে সাধারণ কিছু ধারণা এবং সেখানকার ম্যাপ সম্পর্কে ধারণা। তো কী পড়বো সেটা তোমরা বুঝে গেছো। কী শিখবো আজকের ক্লাসেতে আমরা? সাধারণ কিছু তথ্য এবং ম্যাপটা। দেখো, ইউরোপ হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। তাহলে আয়তনে ক নম্বর ইউরোপ মহাদেশ সেটা তোমরা এতক্ষণে জেনে গেছো। আয়তনে হচ্ছে ইউরোপ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত মহাদেশ হিসাবে ইউরোপকে বলা হয়ে থাকে। মানে পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত মহাদেশ হলো ইউরোপ, ষষ্ঠ মহাদেশ হলো ইউরোপ। ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে 56টা। মানে ইউরোপ মহাদেশে কতগুলো দেশ আছে? 56টা। এবার এখান থেকে আমরা দেখব কিছু দেশের অবস্থান যেগুলো আমাদের জানতে হবে, এবং সেখান থেকে আমরা দেখব অবস্থানটা। দেখো এবার, দেখো এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ, যেটা সেট করা অংশটা তোমরা দেখছো সেটা ইউরোপ মহাদেশ। এই যে অংশটা ইউরোপ মহাদেশ। নিচের দিকে যে এই অংশটা দেখছো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ। এদিকটা হচ্ছে এশিয়া মহাদেশ। বোঝা গেল? আর রাশিয়া, যেটা কিনা পৃথিবীর সব থেকে বড় দেশ, সেই দেশের কিছুটা অংশ ইউরোপেতেও আছে, কিছুটা অংশ এশিয়া মহাদেশেও রয়েছে। বোঝা গেল? তাহলে ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে আফ্রিকা মহাদেশ, পূর্ব দিকে রয়েছে এশিয়া মহাদেশ, উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, আর পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এদিকে যে সাগরটা আছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে ম্যাপ পয়েন্টিং দিকে যদি আমরা নজর দিই, তাহলে ম্যাপেতে অবস্থানটা কোথায় দেখলাম? দক্ষিণ দিকে আফ্রিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ। এদিকটা রয়েছে এশিয়া মহাদেশ, এদিকটা এশিয়া মহাদেশ, এদিকটা আটলান্টিক মহাসাগর, আর উত্তর দিকে হচ্ছে উত্তর মহাসাগর। বোঝা গেল? তার মাঝে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ রূপে ইউরোপ মহাদেশ অবস্থিত। এবার দেখো, আফ্রিকা আর ইউরোপ এই দুটোর মাঝে এইখানটা একটা সংকীর্ণ গ্যাপ আছে, জলাশয় রয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা আর ইউরোপ তার দ্বারা বিচ্ছিন্ন। কোশ্চেনটা বোঝা গেল? পরীক্ষার কোশ্চেন বলে দিচ্ছি, লিখে নাও, পরে বলবে না বলিনি, কিন্তু একবারই বলে দেবো, পড়াতেই বলে দেবো, পরে আর হবে না। আফ্রিকা আর ইউরোপ মহাদেশ কার দ্বারা বিচ্ছিন্ন? কি বললাম? জিব্রাল্টার প্রণালী। এই জায়গাটা রয়েছে জিব্রাল্টার প্রণালী। কোশ্চেনটা কি? আফ্রিকা ও ইউরোপ মহাদেশ কার দ্বারা বিচ্ছিন্ন? লিখে নাও তোমরা, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ কার দ্বারা বিচ্ছিন্ন? জিব্রাল্টার প্রণালী। যদি কারো দেখতে অসুবিধা হয় সামনের দিকে উঠে এসো। বোঝা গেল? আফ্রিকা আর ইউরোপ মহাদেশ জিব্রাল্টার প্রণালী দ্বারা বিচ্ছিন্ন দেশ। এবার এদিকটা দেখো, আমি আগে বলি তোমাদেরকে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া। রাশিয়া মহাদেশের কিছুটা অংশ ইউরোপ মহাদেশে রয়েছে, কিছুটা অংশ রয়েছে এশিয়া মহাদেশে। তাহলে এখানে কার দ্বারা বিচ্ছিন্ন? এই দিকটা হচ্ছে উরাল পর্বত আর উরাল নদী। এশিয়া আর ইউরোপ কার দ্বারা বিচ্ছিন্ন? এশিয়া আর ইউরোপ হলো উরাল পর্বত আর উরাল নদী। তাতে নদীটা আছে ক্যাসপিয়ান সাগরে পড়েছে। উরাল পর্বত আর উরাল নদী। কোশ্চেন বোঝা গেল?
একটা হচ্ছে ইউরোপ আফ্রিকা মহাদেশ থেকে কার দ্বারা বিচ্ছিন্ন, আর একটা কোশ্চেন হচ্ছে ইউরোপ মহাদেশ কার দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন। কার দ্বারা বিচ্ছিন্ন হলো এশিয়া থেকে? উরাল পর্বত আর উরাল নদী থেকে। আর আফ্রিকা থেকে জিব্রাল্টার প্রণালী। ক্লিয়ার হয়েছে? এবার কিছু দেশ দেখো যেগুলো জানতে হবে আমাদের। এটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য, এরা আমাদের দেশে 200 বছর শাসন করেছিল, ইতিহাসে তোমরা পড়েছো। এটা হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেন বা যুক্তরাজ্য যাই বলি না কেন। এটা হচ্ছে ফ্রান্স, এই দেশটা ফ্রান্স। এটা হচ্ছে স্পেন, এটা পর্তুগাল, এটা হচ্ছে বেলজিয়াম, এটা জার্মানি, এটা ডেনমার্ক, এটা নরওয়ে, এটা হচ্ছে সুইডেন, এটা হচ্ছে ফিনল্যান্ড। এই তিনটে দেশকে একসাথে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ম্যাপে তোমরা শিখে গেছো কোন তিনটে দেশকে একসাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। তিনটে দেশের নাম কি? যে তিনটে দেশকে আমরা একসাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলি, নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড। এই তিনটে দেশকে একসাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। এবার দেখো এদিকে রয়েছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের তীরে তাহলে কোন কোন দেশগুলো রয়েছে? ভূমধ্যসাগরের তীরে আমরা দেখতে পাচ্ছি স্পেন রয়েছে, ফ্রান্স রয়েছে, এই দেশটা হচ্ছে ইতালি রয়েছে, আচ্ছা এটা গ্রিস রয়েছে। এই তিনটে চারটে দেশ তোমরা লিখতে পারো। আচ্ছা একটা দ্বীপ লিখতে পারো, সিসিলি। এটা হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ বা দ্বীপ ইউরোপ মহাদেশের, যেখানে আমরা পরে পড়বো এগুলো আবার, যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু আমরা দেখতে পাই বা ভূমধ্যসাগরীয় স্বাভাবিক উদ্ভিদও দেখতে পাবো এই জায়গাগুলোতে। ক্লিয়ার হয়েছে? এইখানটা দেখো, এটা হচ্ছে আড্রিয়াটিক সাগর। সাগরগুলোর নাম দেখো, প্রান্তদেশীয় সাগর, আড্রিয়াটিক সাগর। আচ্ছা এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে বাল্টিক সাগর, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে আমরা একটা প্রণালী দেখবো, ডোভার প্রণালী। ডোভার প্রণালী দ্বারা ফ্রান্স আর ইংল্যান্ড বিচ্ছিন্ন রয়েছে, বোঝা গেল? এটা হচ্ছে ডোভার প্রণালী। ফ্রান্স আর ইংল্যান্ড কার দ্বারা বিচ্ছিন্ন? এটা হচ্ছে ডোভার প্রণালী। ডোভার প্রণালী। আর এইখানেও একটা সাগর রয়েছে, যেটা ইংলিশ চ্যানেল বা ইংলিশ সাগরও বলা হয়, সেটা দ্বারাও বিচ্ছিন্ন। এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল। ফ্রান্স আর ইংল্যান্ড কার দ্বারা বিচ্ছিন্ন? তোমরা ম্যাপ থেকে এতক্ষণে শিখে গেছো কার দ্বারা বিচ্ছিন্ন, কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন সেটাও তোমরা শিখে গেছো, দেশগুলো তোমরা অবস্থান শিখে গেছো। তাহলে আমরা এইখানটাতে আর বিশেষ কিছু বাড়াবো না। আড্রিয়াটিক সাগরের অবস্থান দেখলে, ভূমধ্য সাগর দেখলে, এগুলো তোমরা পেরে যাবে। আচ্ছা আর একটা সাগরকে দেখে রাখো, ওটা হচ্ছে কৃষ্ণ সাগর। এই কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলোর নামও দেখো। কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ রয়েছে ইউক্রেন, রোমানিয়া, এটা হচ্ছে তো বুলগেরিয়া। এদিকে আমরা দেখতে পাবো ইউরোপের একটা দেশ, সরি এশিয়ার একটা দেশ তুরস্ক বা তুর্কি। এদিকে দেখতে পাবো রাশিয়াকে, এখানে পাবো জর্জিয়া। কোন কোন দেশগুলোকে দেখলাম আমরা? কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলোর নাম যদি বলি, কোন কোন দেশ? ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া। এই দেশগুলো হচ্ছে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ। আড্রিয়াটিক সাগরের তীরবর্তী প্রধান যে দেশটা সেটা হচ্ছে ইতালি। আর একদিকে কোন কোন দেশ রয়েছে? আর একদিকে রয়েছে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া আর একদিকে রয়েছে। ক্লিয়ার হয়েছে? এইগুলো বলছি কারণ এইগুলো পরবর্তীকালে কোশ্চেনেতে আসবে, পরে যখন আমরা পড়বো এই দেশগুলোর নাম বারবার আসবে। তাহলে ম্যাপেতে আমরা কি দেখলাম? ইউরোপ মহাদেশের অবস্থান কোথায় আছে? উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, দক্ষিণ দিকে রয়েছে আফ্রিকা, পূর্ব দিকে রয়েছে এশিয়া, পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। ক্লিয়ার হয়েছে? দেশগুলো দেখলে, আচ্ছা প্রধান প্রধান যে সাগরগুলো সেটাও তোমরা দেখলে, ভূমধ্য সাগর দেখলে, বাল্টিক সাগর দেখলে, আড্রিয়াটিক সাগর দেখলে, সেই সাথে দেখলে কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগর একটা হ্রদ, নামে সাগর হলেও আসলে এটা একটা হ্রদ। বোঝা গেল? এবার আমরা দেখবো
আর শর্ট কোশ্চেনে চলে যায়, কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আগে পড়িয়ে দিই। ইউরোপ মহাদেশ যখন পড়ছি তাহলে ইউরোপের সব থেকে বড় নদীর নাম আসবে, লিখে রাখতে পারেন বলে পরীক্ষার জন্য। পরবর্তীকালে আর এগুলো নিয়ে আলোচনা করব না। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা নদী। তাহলে ইউরোপের দীর্ঘতম নদীর নাম দেখলাম। আর দেখবো আমরা ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। ইউরোপ তথা পৃথিবীর শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী দানিউব। নদী থেকে দুটো কোশ্চেন দিয়ে রাখলাম। ইউরোপের দীর্ঘতম নদী, ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। এবার দেখবো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ আর একটা দেখবো ইউরোপের প্রধান যে পর্বতশ্রেণীটা রয়েছে আল্পস পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম আমরা শিখলাম, ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নামটা আমরা শিখলাম, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা শিখেছি, আর ইউরোপের আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা শিখে গেছি। আশা করি তোমরাও শিখে গেছো। তাহলে আমরা এতক্ষণে শিখে গেছি ইউরোপের দীর্ঘতম নদীর নাম, ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদীর নাম, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম, আর ইউরোপের আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবার দেখবো ইউরোপের বৃহত্তম হ্রদের নাম। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম লাডোগা। আর দেখবো একটা আগ্নেয়গিরির নাম, সেটা হচ্ছে স্ট্রম্বলি আগ্নেয়গিরি। স্ট্রম্বলি আগ্নেয়গিরি, একে বলা হয় ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। 1 2 3 4 5 6, ছটার মধ্যে দুটো কোশ্চেন পরীক্ষায় আসবে, এখানে 6টা থেকে 2টা আসবে। তাহলে এগুলো আমরা শিখলাম। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলবো? স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে। এই আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন প্রচুর পরিমাণে দাহ্য গ্যাস বের হয়, আলো জ্বলতে থাকে, মানে আগুন জ্বলতে থাকে আগ্নেয়গিরির মুখে, ওই জন্য একে বলা হয় ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। আচ্ছা, আর একটা দেখে রাখবো, ইউরোপের হচ্ছে ফিনল্যান্ড বলে একটা দেশ আছে, ফিনল্যান্ড। একে বলা হয় হাজার হ্রদের দেশ। এই দেশে প্রচুর পরিমাণে হ্রদ আছে, অনেক হ্রদ আছে, অসংখ্য হ্রদ আছে, এগুলোকে বলা হয় হাজার হ্রদের দেশ। হাজার হ্রদের দেশ কাকে বলবো? তার উত্তর কি হবে? তার উত্তর হবে ফিনল্যান্ড। ক্লিয়ার?
আর এখান থেকে শর্ট কোশ্চেনের মধ্যে আমরা দেখব ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি। ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে আমরা কি নামে ডাকি? ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি বলা হয় স্টেট। পরে আমরা দেখবো, যখন রাজনীতি পড়বো আবারও পড়বো, শর্ট কোশ্চেনে দিয়ে যাচ্ছি। ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে স্টেট। আচ্ছা, যে স্ক্যান্ডিনেভিয়ার 3টে দেশ তোমরা ম্যাপেতে দেখলে, আবারও দেখে রাখো। জলবায়ু দিকটাতে চলে যাই, পরে ভূগোলটা পড়িয়ে দেবো। এই যে দেশগুলো রয়েছে, স্ক্যান্ডিনেভিয়ার 3টে দেশ এবং রাশিয়ার উত্তরাংশ, এই জায়গাটাতে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাই। এই অংশটাতে আমরা দেখতে পাই তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু, এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইউরোপ মহাদেশের কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? 4টে দেশের নাম রয়েছে: নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরাংশ। কোশ্চেন বোঝা গেছে? ইউরোপ মহাদেশের কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? উত্তর কি হবে? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরাংশে আমরা তুন্দ্রা জলবায়ু দেখতে পাই। এই জলবায়ুটা খুব শীতল জলবায়ু, খুব ঠান্ডা। সারা বছরে প্রায় 8 থেকে 9 মাস থাকে শীতকাল, আর 2 থেকে 3 মাস থাকে গ্রীষ্মকাল। যখন শীতকাল থাকে তখনও তাপমাত্রা, গ্রীষ্মকাল যখনও থাকে তখনকার তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় না। শীতকালে হিমাঙ্কের নিচেতে চলেই যায়, কখনো কখনো তাপমাত্রা -25 ডিগ্রিরও কম হয়ে যায়। বোঝা গেল? ফলে সারা শীতকাল জুড়ে বরফ পড়বে, খুব স্বাভাবিক। ফলে এখানে স্বাভাবিক বলতে সেভাবে কিছু দেখা যায় না তুন্দ্রা জলবায়ুতে। বরফের উপরে মস জাতীয় কিছু গাছ জন্মায়, মস লাইকেন, শ্যাওলা, এসব জন্মায়। যখন গ্রীষ্মকালে বরফটা গলে গেল তখন ছোটো ছোটো কিছু ফুলের গাছ দেখা যায়। তুন্দ্রা জলবায়ুতে কী দেখলাম? স্বাভাবিক উদ্ভিদ কী দেখলাম? বরফের উপরে মস লাইকেন, শ্যাওলা, আর বরফ গলে গেলে সেখানে ছোটো ছোটো গুল্ম জাতীয় ফুলের গাছ জন্মায়। খুব শীতল জলবায়ু, বৃষ্টিপাতের পরিমাণ খুব কম তুন্দ্রা জলবায়ুতে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারও কম, তবে এখানে বৃষ্টিপাতের পরিমাণকে তুষারপাত হতে, অর্থাৎ প্রচুর বরফ পড়ে। সারা বছর প্রচুর বরফ পড়ে, বৃষ্টিপাত সেভাবে হয় না, খুবই কম বৃষ্টিপাত হয়, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণে তুষারপাত ঘটে। বোঝা গেল? বৃষ্টিপাতের পরিমাণে তুষারপাত ঘটে, বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটার কম। আর এখানে একটা বরফের ঝড় হয়, যাকে বলা হয় ব্লিজার্ড। এটা নোট করে রাখো, ব্লিজার্ড কি? এর উত্তর কি লিখবে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে বরফের ঝড় সৃষ্টি হয় তাকে ব্লিজার্ড বলে। আশা করি বোঝা গেছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে বরফের ঝড় হয় তাকে ব্লিজার্ড বলে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্লিজার্ড কি? কোশ্চেন বোঝা গেল? তাহলে তুন্দ্রা জলবায়ু দেখলে, তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদটাও দেখলে। এবার আমরা দেখব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তার স্বাভাবিক উদ্ভিদ। যেগুলো প্রধান প্রধান আসছে আমরা সেগুলোই দেখে নিই। ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, এদিকে রয়েছে গ্রিস, আলবেনিয়া, এই অঞ্চলটাতে দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু। উপরটার ওই দিকটা দেখতে পাচ্ছিলাম তুন্দ্রা জলবায়ু, এই জায়গাটাতে আমরা দেখতে পাবো ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে রয়েছে, তাই এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। বোঝা গেল? এই জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল সাধারণভাবে শুষ্ক। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যতে আমরা কী কী লিখতে পারবো?
ক্লিয়ার হলো? বৃষ্টিপাতের পরিমাণ কত থাকে এখানে? এখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকে 70 থেকে 100 সেন্টিমিটারের মতো। জলবায়ু কত দিক থেকে আমরা এখানকার উষ্ণতা দেখলাম, উষ্ণতা কত বললাম? উষ্ণতা 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত কত বললাম? বৃষ্টিপাত বললাম 70 থেকে 100 সেন্টিমিটার। একটা নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। বোঝা গেল? যেখানে শীতকালে বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল শুষ্ক, জলবায়ুগত বৈশিষ্ট্য। স্বাভাবিক উদ্ভিদের দিকে যদি দেখি তাহলে এই অঞ্চলটাতে মূলত নানা ধরনের ফলের গাছ জন্মায়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলে। এটা নোট করো, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? বোঝা গেছে? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকমের ফলের গাছ জন্মায়। তার মধ্যে প্রধান যে গাছটা সেটা হচ্ছে অলিভ বা জলপাই। তাছাড়া আর কি ফলের গাছ দেখতে পাবো? যা মনে আসবে তাই লিখে দিল, সব মোটামুটি হয়ে যাবে। আঙুর, লেবু, অ্যাপেল, চেরি, পিচ, নাশপাতি, কিউই। বোঝা গেল? নানা রকমের ফলের গাছ জন্মায়। তাছাড়া এখানে আমরা দেখতে পাই সিডার, লার্চ, স্প্রুস। বোঝা গেল? ফার, পাইন, সর্ববৃহৎ গাছও দেখতে পাই, আবার কোথাও কোথাও চিরহরিৎ গাছও দেখতে পাই, অর্থাৎ মিশ্র বনভূমি দেখতে পাই। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মূলত ফলের গাছ জন্মায়, সেই জন্য এই জলবায়ু অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। সেখানে কি দেখলাম? পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? উত্তরে কি দেখলাম? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। বোঝা গেল? দুটো জলবায়ু অঞ্চল আমরা দেখলাম, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটাও দেখলাম আর তুন্দ্রা জলবায়ু অঞ্চলটাও আমরা দেখলাম। এবার আমরা দেখব স্টেপ তৃণভূমি। স্টেপ তৃণভূমি মূলত আমরা এই অঞ্চলটাতে দেখতে পাই। রাশিয়া, ইউক্রেন, বেলারুস, রোমানিয়া, কৃষ্ণ সাগরের তীরবর্তী এই অঞ্চলটাতে আমরা স্টেপ তৃণভূমি দেখতে পাই। এই অঞ্চলটাতে স্টেপ তৃণভূমি দেখা যায়, ছোটো ছোটো গাছ জন্মায়, ঘাস জন্মায়, এই অঞ্চলটাতে আমরা স্টেপ তৃণভূমি দেখতে পাই। জলবায়ুগত দিক থেকে এই দুটো তিনটেই হচ্ছে মূলত প্রধান। আচ্ছা, এবার নদীতে চলে এসো। ভূপ্রকৃতিটা একটু দেখে নাও, ভূপ্রকৃতিটাও বলেই দিয়ে আসবে, একটু একটু করে পড়লে হবে না, বেশি বেশি করে পড়তে হবে। ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে আল্পস পর্বত। এই অঞ্চলটা পুরো আল্পস পর্বতে ঢাকা। বুঝে গেল? এই অঞ্চলটা আল্পস পর্বতে ঢাকা। ফলে এই আল্পস পর্বত জল বিভাজিকা রূপে কাজ করেছে। কিছু নদী আল্পস পর্বত থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে গেছে, কিছু নদী আল্পস পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। একবার ম্যাপটা খুলে দেখো, 123 পাতায় তোমাদের বইতে যেটা রয়েছে সেটাকে একবার দেখো। ইউরোপ মহাদেশের মধ্যভাগটাতে রয়েছে আল্পস পার্বত্য অঞ্চল। বোঝা গেল? এইখান থেকে নদীগুলো যে উৎপন্ন হয়েছে তার কিছু গেছে উত্তর দিকে, উত্তর দিক দিয়ে বাল্টিক সাগর বা উত্তর সাগর। আচ্ছা, এইখানে একটা সাগর আছে, সেটা জেনে রাখো, উত্তর সাগর। এই সাগরটা ম্যাপে জেনে রাখো, এটা হচ্ছে উত্তর সাগর। বোঝা গেল? এটা বাল্টিক সাগর। কিছু নদী প্রবাহিত হয়েছে উত্তর সাগরে, কিছু নদী প্রবাহিত হয়েছে বাল্টিক সাগরে, আর কিছু নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে, কেউ প্রবাহিত হয়েছে সেটা আড্রিয়াটিক সাগরে। এবারে বইটা খুলে চলে এসো পাতা নাম্বার 125-এ। দেখো, ওইখান থেকে আমরা পেয়ে যাব, এই ছকটা তোমরাও ঘরে করবে এবং উপর দিকে দেওয়াই রয়েছে। দেখো কোন কোন নদী আছে। উপরে যে ছকটা আছে 125 পাতায় উপরের দিকে, সেটাই চলে যাও। মাঝখানে যে ছকটা আছে ওটা নয়, উপরের দিকে দেখো মাঝখানে আল্পস পর্বত লেখা রয়েছে, ওটায় হাত দাও। ওটায় হাত দিলে পেয়ে যাবে আল্পস পর্বত থেকে উত্তর দিকে কোন কোন নদীগুলো গেছে এবং সে কোথায় মিশেছে। দেখো, সিন নদী গিয়ে মিশেছে ইংলিশ চ্যানেলে, রাইন আর এলব নদী মিশেছে উত্তর সাগরে, ভিস্টুলা গিয়ে মিশছে বাল্টিক সাগরে। দক্ষিণ দিকে যেগুলো প্রবাহিত হচ্ছে সেখানটা দেখো পো নদী মিশছে
আড্রিয়াটিক সাগরে রোন নদী মিশছে লিও উপসাগরে গিয়ে। এই নদীগুলো সবকটাই আল্পস পর্বত থেকে। এখান থেকে যে কোশ্চেনটা হয়, ইউরোপ মহাদেশের মধ্যভাগে কোন পর্বতশ্রেণী আছে, কোন পর্বতশ্রেণীর নাম দেখলাম আমরা আল্পস পর্বতশ্রেণী। অথবা কোশ্চেনটা আরেকটু যদি স্ট্যান্ডার্ড হয়, ভালো ছাত্রছাত্রীদের জন্য যদি একটু কঠিন করে কোশ্চেন করা হয়, কোন পর্বত জল বিভাজিত রূপে কাজ করে। এত কঠিন কোশ্চেন আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা ভালোই পড়াশোনা করো, তোমরা নিজে দিতে পারবে। জল বিভাজিত রূপে কাজ করেছে কোন পর্বত, বা ইউরোপের মধ্যভাগে অবস্থিত কোন পর্বতটা জল বিভাজিত রূপে কাজ করে, সেটাও তোমরা লিখে দিতে পারবে। কোন পর্বতটা রয়েছে আল্পস পর্বত। আল্পস পর্বত থেকে উৎপন্ন কিছু নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে, কিছু পর্বত দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। যারা উত্তর দিকে প্রবাহিত হয়েছে তারা উত্তর সাগর বা বাল্টিক সাগর বা ইংলিশ চ্যানেলে গিয়ে মিশছে, আর যারা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে তারা আড্রিয়াটিক সাগর বা ভূমধ্য সাগরে গিয়ে মিশছে। কিছু নদী, একটা নদী আবার তোমার বেঁকে গিয়ে কৃষ্ণ সাগরে পড়ছে, সেটা হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী দানিউব নদী। পড়বো এটা সম্পর্কে পরে, একটুখানি আছে বোধহয় আমাদের বইতে, না থাকলেও আমি পড়িয়ে দেবো। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম ইউরোপের নদ নদী, ইউরোপের জলবায়ু, সেই সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে একটু দেখলাম। ভূপ্রকৃতিটা বাদ আছে, ভূপ্রকৃতিটা পরের দিন পড়িয়ে দেবো। আজকের ক্লাসে আমরা কত পাতা পড়লাম সেটা একটু বলে দিই। আজকে আমরা পড়লাম 125, 126, 127, এই 3 পাতা আজকে আমরা পড়েছি। 125, 26 আর 27। কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ক্লাসটা আমি শেষ করলাম।